হর হর মহাদেব, জয় শ্রী কেদার। কেদারনাথ যাত্রার স্বপ্নটা ছোট থেকেই জেগে উঠেছিল মনের মধ্যে। তাই মহাদেব ডেকে নিয়েছিলেন আমাদের স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত করতে। পঞ্চকেদারের মধ্যে অন্যতম কেদার এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম মন্দির হলো এই কেদারনাথ মন্দির। এখানে ভগবান শিবের কেদার অর্থাৎ কাঁধ পড়েছিল। হিমালয়ের কোলে থাকা বাবা মহাদেবের এই মন্দিরটি পুরাতন কাহিনী অনুযায়ী পঞ্চপাণ্ডব দ্বারা নির্মিত। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। কেদারনাথ মন্দির। কলকাতা থেকে কেদারনাথ কিভাবে যাবে তার ডিটেলসটা বলে দিই। আমরা তিনজন বেরিয়ে পড়েছি, আমি সন্তুদা আর অপূর্ব, কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটার মধ্যেই রয়েছে সবকিছু, কিভাবে যাব, কত খরচ, টোটালটা। আমাদের ট্রেন ঢুকে পড়েছে, দূর এক্সপ্রেস। এই ট্রেন ঢুকছে 8 নম্বর প্ল্যাটফর্ম হাওড়া থেকে। ট্রেনে গিয়ে সবটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রচন্ড ভিড় প্ল্যাটফর্মে। কেদারনাথ যাওয়ার জন্য হাওড়া থেকে হরিদ্বার ট্রেন ধরতে হবে। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য প্রতিদিন দুটি ট্রেন চলাচল করে। একটি হলো দুন এক্সপ্রেস আর একটি হলো কুম্ভ অথবা উপাসনা এক্সপ্রেস। আমরা ধরে নিয়েছিলাম রাত্রি 8টা 25-এ হাওড়া থেকে দুন এক্সপ্রেস। যে ট্রেনটি পৌঁছাতে সময় লাগে প্রায় 33 ঘন্টা মতো, অর্থাৎ মাঝখানে আরও একটি দিন একটি রাত পেরিয়ে পরের দিন সকালবেলা আমরা নেমেছিলাম হরিদ্বার স্টেশনে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম হরিদ্বার স্টেশনে। হর হর মহাদেব, নমস্কার বন্ধুরা। পৌঁছে গেছি হরিদ্বার স্টেশনে। এখন সময় 7টা বাজে। ট্রেনটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট। 5টা 15-এর দিকে ট্রেনটা ঢোকানোর কথা ছিল। যাই হোক, ফাইনালি হরিদ্বার আমরা পৌঁছালাম। এখান থেকে বাস অথবা প্রাইভেট গাড়ি যে কোনো একটা আপনি পেয়ে যাবেন। যেটা সুবিধা হবে, আপনার প্রাইভেট গাড়ি আছে, 7 জনের আছে, 4 জনের আছে, যেমন খুশি নিতে পারেন। আচ্ছা, ট্রেনটা দিয়েছিল আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু এক্সিট পয়েন্ট হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই আপনাকে বেরোতে হবে। তো আমরা 2 নম্বর থেকে 1 নম্বরে চলে এসেছি ওভারব্রিজ দিয়ে। এবার এক্সিট দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। তারপর সেখান থেকেই বেরিয়েই দেখতে পাবেন বিভিন্ন প্রাইভেট গাড়ি রয়েছে, টোটো, অটো, সব কিছু রয়েছে অ্যাভেলেবেল। যত তাড়াতাড়ি সম্ভব একটা গাড়ি ধরে নিয়ে বেরিয়ে পড়ুন যাত্রার উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এখানে কথা বলে দেখলাম, সন্তুদা দেখাও তো। এই যে ট্যুর অ্যান্ড ট্রাভেল, যদি 3 জন আমরা একসাথে যেতাম গাড়ি ভাড়া করে নিলে, তাহলে আমাদের 4,500 টাকা লাগবে। আর যদি শেয়ারিং গাড়িতে যায় তাহলে পার হেড 1,000 টাকা করে, 6 জনের সিট, তাই বললো তো। তো এইখানে কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দেওয়া আছে, এটার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এইখান থেকে এই যে গাড়িগুলো আছে বিভিন্ন রকমের, আপনার পরপর রয়েছে সুজুকির গাড়ি, তারপর ট্রাভেলারও রয়েছে, যেটা খুশি পছন্দ মতো চলে যেতে পারেন। তো এবার একটু বাসের দিক থেকে দেখি কি কি বাস আছে। আচ্ছা, ব্লগ হাতের একটাই নিয়ম, ব্লগ করতে গেলে আপনাকে একটু হাঁটাহাঁটি করতেই হবে। আমরা প্রথমে গাড়ি স্ট্যান্ডে গেছিলাম, সেখানে গাড়ির তথ্য আপনাদের তুলে ধরলাম। এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাসের তথ্যটা তুলে ধরবো, কত টাকা টিকিট, কখন বাস ছাড়ে। গাড়ি মোটামুটি অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়, যেহেতু ওটা প্রাইভেট কার। আপনি আপনার মতো করে বুক করে নিতে পারেন, ভাড়া একটু কম বেশি হয়তো হবে। তো আর রাস্তা দিয়ে হাঁটছি, সন্তুদা আর অপূর্ব পিছনে আছে। সামনেই বললো বাস স্ট্যান্ড, তো যাই বাস স্ট্যান্ডের দিকে গিয়ে দেখি বাস আছে কিনা, বাসের ভাড়া কত, ডিটেলসটা তারপরে আপনাদের সাথে তুলে ধরছি। তো আমরা এখান থেকে বাসের জন্য জিজ্ঞেস করলাম, বাস ভাড়া বললো প্রতি ব্যক্তি 550 টাকা। এই যে আমার পিছনে বাস দাঁড়িয়ে। সবশেষে জনপ্রতি 800 টাকা ভাড়া দিয়ে শেয়ারিং গাড়ি বুক করে নিলাম আমরা। মা গঙ্গার উপর দিয়ে অতিক্রম করে আস্তে আস্তে চললাম সোনপ্রয়াগের পথে। ব্যক্তিগত মতামত অনুযায়ী আমার মনে হয় সব থেকে ভালো শেয়ারিং গাড়ি অথবা প্রাইভেট গাড়ি করে নেওয়া। সব রকম ভাড়া আমরা জিজ্ঞেস করে সবশেষে শেয়ারিং গাড়ি বুক করলাম। বাস ভাড়া বলছিল 550 টাকা প্রতি ব্যক্তি। তার সাথে বাস কখন ছাড়বে তার ঠিক সঠিক সময় আমাদের জানা নেই, বাসে সময়ও বেশিক্ষণ লাগে। তাই আমরা ফাইনালি ঠিক করে নিলাম যে শেয়ারিং গাড়িতেই যাব। ফাইনালি পৌঁছে গেছি সোনপ্রয়াগ। সকাল 8:30 থেকে স্টার্ট করেছিলাম আমাদের যাত্রা সোনপ্রয়াগ উদ্দেশ্যে। আর
পৌঁছাতে পৌঁছাতে প্রায় সময় লেগেছে বিকেল 10:30। তারপরই সোনপ্রয়াগে গেছে একটা সুন্দর রুম পেয়ে গেছি, তাও খুবই কম দামে। সবই বাবা কেদারের মহিমা। মাত্র 1250 টাকায় 7 জন মিলে একটা রুম পেয়ে গেছি। গড়ে ভাড়া পড়েছে 185 টাকা মতো। আর তারই ঠিক ব্যালকনিতে আমি দাঁড়িয়ে রয়েছি, পিছনে রয়েছে এত সুন্দর একটা সাইট সিন। তাই যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলবো, সোনপ্রয়াগ নেমেই অনেক হোটেল পাবেন, প্রচুর হোটেল পাবেন সামনে। একটু এগিয়ে আসবেন, একটু বার্গেনিং করবেন। হোটেল তো বলবেই না এত টাকা লাগবে, 1500 লাগবে, 2000 লাগবে। আপনি আপনার মতো করে একটু বার্গেনিং করে নেবেন, যতটা কমানো যায় আর কি। আর তার সাথে দেখে নেবেন আগে রুমটা কেমন, গিজার আছে কিনা, যেগুলো আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে সেই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তারপর রুম পছন্দ হলে আপনি আপনার মতো করে বার্গেনিং করে নেবেন। আর অবশ্যই এরকম ব্যালকনি নিতে বলবেন না, তার সাথে এত সুন্দর সাইট সিন, খুবই সুন্দর লাগবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি সময় কেটে যাবে। এই হলো আমাদের রুম, টোটাল পড়েছে 1250 টাকা। আর আমাদের রুমমেট সবাই এখানে রয়েছে। হাই বল দিজিয়ে, হাই বল দিজিয়ে। বলতে পারবো 1250 টাকা, কিন্তু বলবো আমি তো 1250 টাকায় পড়েছে। আর এই হলো বাথরুম, গিজার, সবকিছুই আছে অ্যাভেলেবেল। ঘড়িতে তখন সময় ভোর 5টা 15। শুরু করেছিলাম আমাদের ট্রেকিং। এতটাই অন্ধকার ছিল, ঠিকমতো ভিডিও ফুটেজ তার জন্য তোলা হয়নি। তাই সকালের আলো ফুটে উঠতেই আপনাদের সামনে তুলে ধরেছি এই সুন্দর ভিডিওগুলি। আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেছে। আমরা মোটামুটি 5টা 15 থেকে শুরু করেছি ট্রেকিং। তখন ঘন অন্ধকার ছিল, তার জন্য সেইভাবে ভিডিও ফুটেজ তুলতে পারিনি। তো কেদারনাথ আসলে যে যে জিনিসগুলো অবশ্যই লাগবে সেগুলো বলে দিই। প্রথমত একটা ভালো ট্রেকিং শু খুব দরকার, আর সেটা যেন ওয়াটার রেজিস্ট্যান্স হয়, না হলে অনেক প্রবলেম হয়ে যাবে। আর পঞ্চ বা রেইনকোট, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর 15 কিলোমিটার মাইলস্টোন পেয়েছি আমরা, এখান থেকে এখনো 15 কিলোমিটার। এই যে কেদারের নাম নিয়ে জয় শ্রী কেদার, হর হর মহাদেব। বাবার নাম নিয়ে উঠে যাবো। পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর মাঝে মাঝে কিছু যাচ্ছি আর একটা করে ঝর্ণা পার হচ্ছে। মানে ভেবেছিলাম অনেক ঠান্ডা, সত্যিই অনেক ঠান্ডা, মেবি 2 to 3 এরকম, 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার হবে। কিন্তু ট্রেকিং করতে করতে ঘেমে গেছি, জ্যাকেট ব্যাগে ভরে নিয়েছি। আমি, সন্তুদা, অপূর্ব তিনজনেই আমরা পুরো ঘেমে গেছি। তাই সবাইকে বলবো জ্যাকেট অবশ্যই ক্যারি করবে, প্রয়োজন পড়লে ইউজ করবে, না হলে যেমন ব্যাগে রেখে দাও, রেখে দেবে। সন্তুদা কেমন লাগছে? নাও সিগারেটটা নাও, বলো। অসাধারণ অনুভূতি, না আসলে এই অনুভূতির স্বাদ কেউ পাবে না। বলো বলো। হ্যাঁ, ইউটিউব দেখে, রিলস দেখে, ভিডিও দেখে ওই চোখে দেখার স্বাদ পাওয়া যাবে না। মানে পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো শুধু চোখেই দেখে, যতই দেখবে ততই মানে মন আর ভরবে না, এত সুন্দর। মন ভরতে হলে আসতে হবে, 2 চোখ ভরে দেখতে হবে। আর যেতে যেতেই দুদিকে স্টলে ভর্তি, খাবারের দাম এখানে প্রচন্ড বেশি, কারণ ক্যারিং কস্ট পড়ে দেয় অনেক টাকা, যেহেতু পাহাড় থেকে আসছে উপরে। ঘোড়া, খচ্চর, মানুষের নিয়ে যাওয়া পালকি সবকিছু রয়েছে। তা কেউ যদি ওগুলোতে যেতে চান, ওরা একটা রেট বলবে, অবশ্যই বার্গেনিং করে নেবে, দাম দর করলে অনেকটা কম হবে। তবে আমি মনে করি যদি হেঁটে যেতে পারো, ওর থেকে বেস্ট অপশন হয় না। ভিউ দেখতে গেলে এই যে পাশ দিয়ে মন্দাকিনী নদী চলে যাচ্ছে, কতটা খাদ। এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটু পরে। তো ভিউ দেখতে গেলে অবশ্যই যেতে হবে হেঁটে, পায়ে হেঁটে। কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করে দিয়েছি। তোমরা দেখতে পিছনে আছে, আমার সাথে রয়েছে অপূর্ব। এখনই দম লেগে যাচ্ছে, মাত্র 1 ঘন্টা হেঁটেছি আমরা। 12,000 ফুট উচ্চতা মন্দিরের। এই ট্রেকিং এর সময় সব থেকে বড় প্রবলেম হলো ঘোড়া। এই ঘোড়া চালকদের নিজস্ব কোনো রাস্তা নেই, ওরা যে দিক দিয়ে খুশি ঘোড়াগুলোকে নিয়ে যাবে,
যেদিক থেকে খুশি নিয়ে আসবে। তাই যখন ট্রেকিং করবেন একটু সতর্কতার সাথে যাতায়াত করবেন। যেতে যেতে সাইনবোর্ডটা চোখে পড়লো, প্রায় এখনো 10 কিলোমিটার বাবার মন্দির। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চললাম। আরো একটি ঝর্ণার সাক্ষী হয়ে রইলাম আমরা। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই বাঙালি স্পেশাল চানাচুর মুড়ি, তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হচ্ছে, মায়ের হাতে ভাজা মুড়ি। এখানকার লোকগুলো দেখেই বলছে সঙ্গে সঙ্গে বাঙ্গাল সে মুড়ি চেয়ে খাচ্ছে। এত টেস্টি খাবার একমাত্র বাংলাতেই পাওয়া যায়, তাই তো? অপূর্ব মুড়ি মাখাচ্ছে। মাথার উপর দিয়ে বয়ে চলেছে হেলিকপ্টার। এই হেলিকপ্টার পরিষেবা নিতে হলে আমাকে আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পরেই পেয়ে গেলাম মন্দাকিনী নদীর এই ঝর্ণাগুলি। ব্রিজটা পেরিয়েই এত সুন্দর ঝর্ণা যে থমকে দাঁড়িয়ে গেলাম আমরা। কিছু প্রাকৃতিক দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দি করলাম। তারপরেই এই ফলকটি চোখে পড়লো, এখনো 8 কিমি দূরত্ব কেদারনাথ মন্দিরে। আস্তে আস্তে শুরু করলাম আবার পায়ে হাঁটা পথ। পাহাড়ি রাস্তা, কখনো উঠছি তো উঠেই যাচ্ছি উপরের দিকে, আবার কখনো ঢালু রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছি। এইভাবেই ওঠানামা করতে করতে প্রায় অনেকটা পথ আমরা চলে এলাম। আর সামনেই দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল আমাদের যে ক্যাম্প, নন্দী বেস ক্যাম্প, যেখানে আমরা থাকবো, সেই ক্যাম্পগুলো। যাক, দেখে অনেকটা স্বস্তি পেলাম। তারপর আমরা ক্যাম্পের দিকে রওনা দিলাম। যাত্রার শুরুর দিকে ব্যাপারটা অনেক সহজ মনে হলেও ফাইনালি যেটা হলো সেটা ছিল, ব্যাপারটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল। এই ট্রেকিংটা সত্যিই চ্যালেঞ্জিং একটা ট্রেকিং। আর যখন এরকম একটা দৃশ্য চোখে পড়লো যে আমরা একদম মেঘের মধ্যে দিয়ে প্রবেশ করছি, এটা কিন্তু কুয়াশা নয়, সম্পূর্ণ মেঘে আবৃত এই পাহাড়টা তখন। আর তারই পাশে আমাদের ক্যাম্প, নন্দী বেস ক্যাম্প। আমরা পৌঁছে গেলাম। এখানেই আজকে আমরা স্টে করব, একটি রাত এখানে স্টে করব। আমরা ক্যাম্পে কিছুক্ষণ কাটিয়ে চলে যাব মন্দিরে আরতি দর্শন করতে। বন্ধুরা, আমরা 5:30 থেকে যাত্রা শুরু করেছিলাম 2টোর দিকে। আমাদের যে ট্রেন নন্দী বেস ক্যাম্প, সেখানে পৌঁছেছি। আমাদের ট্রেন থেকে মন্দিরের ডিস্টেন্স 1 কিলোমিটার। তারপরে 2 ঘন্টা মতো রেস্ট করেছি। প্রচণ্ড কষ্ট হয়েছে উঠতে, তাও অনেক ধীরে ধীরে উঠেছি আমরা। তো এখন আমরা যাচ্ছি কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। ট্রেন থেকে 1 কিলোমিটার, প্রায় 500 মিটার হেঁটে ফেলেছি। একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে, সম্পূর্ণটা ভিডিও করব আর আপনাদের সামনে তুলে ধরবো। প্রচণ্ড ঠান্ডা, তাই এখানে আসলে অবশ্যই ভালো জ্যাকেট, টুপি নিয়ে আসবেন। হাতে থাকুন, সবটা তুলে ধরছি। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। সবাই মিলে দর্শন করুন জয় শ্রী কেদার, বাবা কেদারনাথের মন্দির। ভগবান না ডাকলে সত্যিই সম্ভব নয়। এত কঠিন একটা ট্রেকিং, মাঝ রাস্তায় এত বাধা বিপত্তি চলে আসবে, মাঝখানে হয়তো মনে হবে আর হয়তো যেতে পারবো না, আর হয়তো বাবার মন্দিরে পৌঁছাতে পারবো না। কিন্তু মনের মধ্যে শুধু একটাই কথা, হর হর মহাদেব। মহাদেব ঠিক আপনাকে তার কাছে ডেকে নেবে। সবাই মিলে দর্শন করুন আর একসাথে বলুন হর হর মহাদেব। এবার মন্দিরের আপডেটটা দিয়ে দিই। ভোর 5টা থেকে পুজো শুরু হয়। তাই যারা প্রথম দিকে পুজো দিতে চান, 3টের দিকে লাইনে দাঁড়ালে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছে, আমি খবর নিলাম। আর এছাড়া বিকেল 5টায় আবার খোলে, কিন্তু তখন দর্শন করা যাবে না। 5টা 45 থেকে আরতি শুরু হয় বাবার, তখন আরতি দর্শন করতে পারবেন। তাই যারা আগের দিন পৌঁছে যাচ্ছেন, সন্ধ্যাবেলায় আসুন, সন্ধ্যাবেলায় এসে আরতি দর্শন করুন। হ্যাঁ, তারপরে একজনের মাস্ক পড়ে গেছিল, তাকে বলে দিলাম। তো সন্ধ্যাবেলায় এসে আরতি দর্শন করুন। আরতি দর্শন করার পরে পরের দিন ভোরবেলা চলে আসুন বাবার কাছে, দিয়ে পুজো দিন। মনটা পুরো খুশি হয়ে গেল। এত কষ্ট, এত কষ্ট হয়েছে, এক নিমেষেই সব ধুয়ে চলে গেল। পাশে রয়েছে পাহাড়,
পাহাড় পর্বতে একদম বরফে সাদা, এত মেঘ, মেঘের জন্য দেখা যাচ্ছে না যদিও। হর হর মহাদেব। বাবা কেদারনাথ মন্দিরের দরজা ওপেন হয় অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে এবং মে মাসের প্রথমের দিকে, এরকম সময় করে। আর ভাতৃ দ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটার দিন এই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। মন্দিরে প্রবেশ করতেই দুদিকে রয়েছে পুজোর সামগ্রী নেওয়ার দোকান। 200 টাকা থেকে শুরু, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, বিভিন্ন মূল্যের পুজোর সামগ্রী এখানে পাওয়া যায়। কেদারনাথ আসার বেস্ট টাইম হলো অক্টোবর মাস, যে সময় আমরা গিয়েছিলাম। ফাঁকাও থাকে আর তার সাথে অতটা বর্ষাও থাকে না, তাই আমার মনে হয় ওই সময়টা আসাই সব থেকে ভালো। আমাদের সামনে কিছুটা সন্ধ্যা আরতির দৃশ্য তুলে ধরলাম। বৃষ্টি পড়ছিল যখন সন্ধ্যা আরতি হচ্ছিল, সেই সময় কিছু ভিডিও আমি বানিয়েছিলাম, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেদারনাথ মন্দির সম্বন্ধে যে কোনো তথ্য পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মিলে বলুন হর হর মহাদেব। আজকে আমাদের কেদারনাথ মন্দিরের এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সকলে ভালো থাকবেন।